আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অর্থনীতি ক্লাসে। আমি রিজওয়ানা মতিন, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট। বিএড অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের অর্থনীতি বিষয়ে আজ আলোচনা করছি পেপার 2 এর ইউনিট 7 এর অন্তর্গত টপিকটির অংশবিশেষ। ইউনিট 7 এর অন্তর্ভুক্ত অর্থনীতিবিদ আরভিং ফিশারের বিনিময় সমীকরণটি পূর্ব ক্লাসে আলোচনা করা হয়েছে। আজ ফিশারের বিনিময় সমীকরণ সংক্ষেপে ব্যাখ্যা করে পরবর্তী তত্ত্বটি আলোচনা করব, কেননা পরবর্তী তত্ত্বটিও এসেছে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের ধারাবাহিকতায়। আরভিং ফিশারের তত্ত্বের সীমাবদ্ধতার প্রেক্ষিতে পরবর্তীতে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদগণ যে সমীকরণ ব্যবহার করেন তা ক্যামব্রিজ ইকুয়েশন নামে পরিচিত। আবার 30-এর দশকের পর জন ম্যানিয়ার্ড কেনস এর সমালোচনার মুখে এই তত্ত্বগুলো আবেদন হারায়। পরবর্তী সময়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিল্টন ফ্রিডম্যান অর্থের পরিমাণ তত্ত্ব দেন, যা মুদ্রার আধুনিক পরিমাণ তত্ত্ব নামে পরিচিতি লাভ করে। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা ক্যামব্রিজ সমীকরণটি ব্যাখ্যা করতে পারবে, অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের আধুনিক পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করতে পারবে এবং তত্ত্বসমূহের মধ্যে তুলনা করতে পারবে। আজকের আলোচনার সুবিধার্থে আমরা অর্থনীতিবিদ আরভিং ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটি সংক্ষেপে পুনরালোচনা করছি। অর্থনীতিবিদ আরভিং ফিশারের বিনিময় সমীকরণটি ছিল এরকম: P সমান mv প্লাস m প্রাইম v প্রাইম আপন t এবং ভ্যালু অফ মানি সমান 1 আপন p। P সমান দাম স্তর, m ও m প্রাইম যথাক্রমে মুদ্রা ও ব্যাংক আমানতের পরিমাণ, v মুদ্রার প্রচলন গতি এবং v প্রাইম ব্যাংক আমানতের প্রচলন গতি, t লেনদেনের পরিমাণ নির্দেশ করছে। আরভিং ফিশার অ্যাজিউম করে নিয়েছেন v প্রাইম এবং t অর্থাৎ মুদ্রা ও ব্যাংক আমানতের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ অপরিবর্তিত থাকবে। এর প্রেক্ষিতে তিনি বলেছেন, অর্থের যোগান বৃদ্ধি পেলে দাম স্তর বাড়বে এবং অর্থের মূল্য কমবে, বিপরীতক্রমে অর্থের যোগান হ্রাস পেলে দাম স্তর হ্রাস পাবে এবং অর্থের মূল্য বাড়বে। এটি প্রমাণ করার জন্য আমরা একটি উদাহরণের সাহায্য নিচ্ছি। মনে করি m সমান 50, m প্রাইম সমান 50, t সমান 100, v সমান 10 এবং v প্রাইম সমান 10। এই মানগুলো বসিয়ে আমরা পাই দাম স্তর সমান 10। তাহলে ভ্যালু অফ মানি হবে 1/10। এবার আমরা অর্থের যোগান ডাবল করে দিই, m সমান 100, m প্রাইম সমান 100 ধরে পাই p সমান 20। এই অবস্থায় অর্থের মূল্য হবে 1/20। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্থের যোগান 50 থেকে বৃদ্ধি পেয়ে 100 হলে, ঠিক দ্বিগুণ হলে দাম স্তরও দ্বিগুণ হয় আর অর্থের মূল্য হয় অর্ধেক। বিপরীতক্রমে যদি আমরা দেখি যে অর্থের যোগান 100 থেকে হ্রাস পেয়ে 50-তে আসে, তাহলে দাম স্তরও 20 থেকে হ্রাস পেয়ে 10 হবে এবং অর্থের মূল্য বৃদ্ধি পাবে। অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, অর্থের মূল্য হয় অর্ধেক। বিপরীতক্রমে অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হবে এবং অর্থের মূল্য হবে দ্বিগুণ। এই উদাহরণের মাধ্যমে আরভিং ফিশারের বিনিময় সমীকরণটি এভাবে প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, ছবিতে প্রথম যাকে দেখা যাচ্ছে তিনি বিখ্যাত অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল। তোমরা বহুবার তার নাম শুনেছ। তিনি 26 জুলাই 1842 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 13 জুলাই 1924 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এর পরের ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি অর্থনীতিবিদ এএসসি পিগু, যার জন্ম 18 নভেম্বর 1877 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 7 মার্চ 1959 খ্রিস্টাব্দ।
তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইকোনমিক্স প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার থিওরিটি ফিশারের বিনিময় সমীকরণের একটি অল্টারনেটিভ অ্যাপ্রোচ হিসেবে পরিচিত। তৃতীয় ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি জন মেনিয়ার্ড কেইনস, যার বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। তিনি 5 জুন 1883 খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 21 এপ্রিল 1946 খ্রিস্টাব্দ। এর পরের ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি অর্থনীতিবিদ D.H. রবার্টসন। তিনি 23 মে 1890 খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন এবং 21 এপ্রিল 1963 খ্রিস্টাব্দ মৃত্যুবরণ করেন। এরা চারজনই ইংল্যান্ডের বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং অর্থের পরিমাণ তত্ত্বের যে সমীকরণগুলো প্রচলিত আছে সেখানে তাদের বিশাল অবদান রয়েছে। এরা চারজনই ক্যাশ ব্যালেন্স ইকুয়েশন প্রদান করেন। এর মধ্যে D.H. রবার্টসনের সমীকরণ বহুল আলোচিত। এছাড়া আমরা আরভিং ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের সমালোচনায় আমরা জন J.M. কেইনসের কথা বলেছি, যিনি একজন ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের একজন বড় সমালোচক। তাই আমরা ক্যামব্রিজ ইকুয়েশন ব্যাখ্যা করার ক্ষেত্রে প্রথমে এই অর্থনীতিবিদদের পরিচিতি সংক্ষেপে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, অর্থের পরিমাণ তত্ত্ব এর ক্যামব্রিজ অ্যাপ্রোচটি নগদ তহবিল ভাষ্য, নিওক্লাসিক্যাল কোয়ান্টিটি থিওরি অফ মানি বা ক্যাশ ব্যালেন্স অ্যাপ্রোচ নামেও পরিচিত। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ প্রফেসর আলফ্রেড মার্শাল, A.C. পিগু, J.M. কেইনস, রবার্টসন প্রমুখ অর্থনীতিবিদ অর্থের পরিমাণ তত্ত্বের নগদ তহবিল ভাষ্য প্রদানে অবদান রাখেন। এই অ্যাপ্রোচের মূল কথা হলো নগদ অর্থ হাতে ধরে রাখার ইচ্ছা থেকেই সমাজে নগদ অর্থের চাহিদা হয়, ফলে সাধারণ দাম স্তর ক্যাশ ব্যালেন্সের উপর নির্ভর করে বা নগদ অর্থ হাতে রাখার উপর নির্ভর করে। ক্যামব্রিজ সমীকরণ অর্থের চাহিদার উপর গুরুত্ব আরোপ করে। অর্থের মূল্য নির্ভর করে অর্থের চাহিদার পরিবর্তনের উপর, যা ব্যক্তি নগদ অর্থ ধরে রাখার জন্য চাহিদা করে। এই তত্ত্বের অনুমিত শর্তগুলো হলো: সমাজে চাহিদা ও যোগানের সামগ্রিক ভারসাম্য বিদ্যমান। ধরে নেওয়া হয় যে পূর্ণ নিয়োগ স্তর বিদ্যমান, অর্থাৎ উৎপাদনের সকল উপকরণ উৎপাদনে নিয়োজিত। নগদ অর্থ হাতে ধরে রাখার ইচ্ছা থেকেই সমাজে নগদ অর্থের চাহিদার সৃষ্টি হয়। নির্দিষ্ট সময়ে ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ স্থির। ক্রয় বিক্রয় পদ্ধতি কোনো পরিবর্তন হবে না। ক্যামব্রিজ সমীকরণে কে অর্থাৎ প্রকৃত আয়ের যে অনুপাত মানুষ নগদ তহবিল রূপে হাতে ধরে রাখতে চায় এবং আর বা মোট প্রকৃত আয় স্থির থাকবে এবং একটি নির্দিষ্ট সময়ে বিবেচ্য, অর্থাৎ নির্দিষ্ট সময়ে এই সূত্রটি কার্যকর হবে। ক্যামব্রিজ সমীকরণের মূল বক্তব্য হলো অর্থের মূল্য নির্ভর করে তার পরিমাণের উপর। অর্থের পরিমাণ যেদিকে পরিবর্তিত হবে, দাম স্তরও সেই দিকে একই অনুপাতে পরিবর্তিত হবে। অর্থের মূল্য বিপরীত দিকে পরিবর্তিত হবে। অন্যভাবে বলা যায়, অর্থের যোগান দ্বিগুণ হলে মূল্যস্তর দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্য হবে অর্ধেক। আবার অর্থের যোগান অর্ধেক হলে মূল্যস্তর অর্ধেক হবে, কিন্তু অর্থের মূল্য হবে দ্বিগুণ। D.H. রবার্টসন প্রণীত সমীকরণটি হলো M is equal to PKR বা P is equal to M upon KR। কোথাও কোথাও R এর পরিবর্তে T ব্যবহার করা হয়েছে, অর্থাৎ M is equal to PKT, যেখানে M নির্দিষ্ট সময়ে অর্থের মোট যোগান বোঝাচ্ছে, P দাম স্তর এবং K প্রকৃত আয়ের যে অনুপাতে মানুষ ক্যাশ ব্যালেন্স রাখতে চায়। R is equal to মোট প্রকৃত আয়। কোন কোন বইয়ে দেখা যায় আর এর পরিবর্তে টি ব্যবহার করা হয়েছে, সেখানে টি হচ্ছে মোট প্রকৃত আয়।
এবার আমরা দেখি এই সমীকরণে অর্থের যোগান যে অংশটি, সেই অর্থের যোগান বলতে কি বোঝায়? অর্থের যোগান হলো মুদ্রা ও চাহিদা আমানতের সমষ্টি, বা মানি সাপ্লাই ইজ ইকুয়াল টু কারেন্সি প্লাস ডিমান্ড ডিপোজিটস। অর্থের মোট যোগান হলো সরকার কর্তৃক প্রচলিত বিহিত মুদ্রা, অর্থাৎ আইনগতভাবে যেসব অর্থ আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে বাধ্য, সেটাই হচ্ছে বিহিত মুদ্রা, এবং ব্যাংক সৃষ্ট ঋণপত্রের সমষ্টি। অর্থের চাহিদা বলতে বোঝায় প্রত্যেক ব্যক্তি তার আয়ের একটি অংশ নগদ হিসেবে হাতে রাখতে চায়। নগদ অর্থ হাতে রাখার ইচ্ছা থেকেই এই নগদ অর্থের চাহিদার সৃষ্টি হয়। আর্থিক আয় উপার্জিত হওয়ার পর এর একটি অংশ দিয়ে মানুষ তার প্রয়োজনীয় দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় করে এবং বাকি অংশ নগদ হিসাবে হাতে ধরে রাখতে চায়। উপার্জিত অর্থ দ্রব্য সামগ্রীতে রূপান্তরিত হওয়ার পর বা উপার্জিত অর্থ দিয়ে প্রয়োজনীয় দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় করার পর পুনরায় অর্থ উপার্জন না হওয়া পর্যন্ত সময়ের জন্য যদি দ্রব্য ও সেবা ক্রয় করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে ব্যয় করার জন্য অর্থের প্রয়োজন হতে পারে। এই উদ্দেশ্যে মানুষ কিছু নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। নগদ অর্থ হাতে ধরে রাখতে বিবেচ্য বিষয়সমূহ হলো ব্যক্তির প্রকৃত আয়ের পরিমাণ, প্রকৃত আয়ের কতটুকু অংশ নগদ হিসেবে ধরে রাখতে চায়, যেসব দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ ধরে রাখতে চায় সেসব দ্রব্য সামগ্রীর মূল্য স্তর, বর্তমান সুদের হার, ভবিষ্যৎ দাম সম্পর্কে প্রত্যাশা, ভবিষ্যৎ সুদের হার। অর্থাৎ এই বিষয়গুলোর উপর নির্ভর করে যে কতটুকু অর্থ নগদ হিসেবে সে হাতে রাখতে চায়। এবারে আমরা একটি উদাহরণের সাহায্যে এই সমীকরণটি ব্যাখ্যা করব। আমরা দেখেছি পূর্ববর্তী স্লাইডে m is equal to p into k into r, বা দাম স্তর সমান m upon k into r। এখন আমরা ধরে নিই অর্থের যোগান m সমান 500, r সমান 100 এবং k is equal to 1 upon 10। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দাম স্তর পাবো p is equal to 50। এবারে আমরা m এর মান দ্বিগুণ করে দিই। m is equal to 1000 যদি হয়, সেক্ষেত্রে আমরা p এর মান পাবো, p বা দাম স্তর is equal to 100। পূর্বের যে p এর মান আমরা পেয়েছি সেটা ছিল 50 এবং এখন হয়েছে 100। এখানে লক্ষণীয় যে আমরা m 500 থেকে ডাবল করেছি, অর্থাৎ অর্থের যোগান দ্বিগুণ হলে দাম স্তরও দ্বিগুণ হয়। এবার আমরা মনে করি অর্থের যোগান অর্ধেক হয়ে গেল, ছিল 500, এবার হয়ে গেল m is equal to 250। মান বসিয়ে আমরা পাবো দাম স্তর সমান 25। তাই এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের যোগান দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় এবং অর্থের যোগান অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হয়। এবং দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত আমরা জানি, কারণ অর্থের মূল্য সমান 1 upon p বা দাম স্তর, অর্থাৎ ঠিক বিপরীত। তাহলে অর্থের যোগান বাড়লে দাম স্তর বাড়ে, অর্থের মূল্য একই হারে হ্রাস পায়, এবং অর্থের যোগান কমলে দাম স্তর একই হারে কমবে এবং অর্থের মূল্য একই হারে বৃদ্ধি পাবে। পূর্ববর্তী স্লাইডটির সারাংশ হলো এই যে m এর মান যখন 500 তখন মূল্য স্তর 50, m এর মান দ্বিগুণ অর্থাৎ 1000 হয়, মূল্য স্তর দ্বিগুণ বা 100 হয়েছে, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়েছে। আবার m এর মান অর্ধেক বা 250 হয়, মূল্য স্তর অর্ধেক বা 50 হয়েছে, কিন্তু অর্থের মূল্য হয়েছে দ্বিগুণ।
এই তত্ত্বটির কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো আমরা এবার দেখে নিই। ক্যাশ ব্যালেন্স অ্যাপ্রোচে অন্যান্য বিষয় স্থির ধরে নিয়ে এম এর সাথে পি এর সরাসরি আনুপাতিক সম্পর্ক দেখানো হয়, কিন্তু বাস্তবে অর্থের যোগান পরিবর্তন হলে কে এবং রিয়েল ইনকাম পরিবর্তনের সম্ভাবনা থাকে। পূর্ণ কর্মসংস্থান না থাকলে এম বৃদ্ধির সাথে সাথে আর বৃদ্ধি পাওয়া খুবই স্বাভাবিক। এই অ্যাপ্রোচে প্রকৃত জাতীয় আয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থের স্পেকুলেটিভ ডিমান্ড ও প্রিকশনারি ডিমান্ডকে বিবেচনা করা হয়নি। এখানে বলে রাখি, স্পেকুলেটিভ ডিমান্ড হলো যে অনেক সময় মানুষ বন্ডের আকারে অর্থ রাখতে পারে, কারণ বন্ড থেকে নির্দিষ্ট সময় পরে সে অর্থ উপার্জন করতে পারে, তাই এটি একটি সম্পদ। এখন সুদের হারের উপর নির্ভর করবে সে হাতে অর্থ রাখবে নাকি বন্ড হিসেবে ক্রয় করবে। আর প্রিকশনারি ডিমান্ড হচ্ছে যে সতর্কতামূলক যে চাহিদা, যে ভবিষ্যতে হঠাৎ কোনো জরুরি দরকার হতে পারে, সেজন্য সে অর্থের চাহিদা বা নগদ অর্থ হাতে রাখতে পারে। কে বা 1/v এর মান স্থির ধরা হয়েছে, কিন্তু অর্থনীতিবিদ জন ম্যানুয়েল কেনসের মতে মন্দার সময়ে কে এর মান বিপুল পরিমাণে বেড়ে যায়। পূর্ণ নিয়োগ এখানে একটি অনুমিতি, যা বাস্তবসম্মত নয়। পূর্ণ নিয়োগ বলতে বোঝায় যে উৎপাদনের সকল উপকরণ উৎপাদনে নিয়োজিত রয়েছে, কিন্তু কখনোই বাস্তবে বিশ্বের কোথাও এমন পাওয়া যায় না যে সব উপকরণ নিয়োজিত রয়েছে। তাই এই ক্ষেত্রে এই পূর্ণ নিয়োগ অনুমিতির কারণে এই সমীকরণটির সমালোচনা করা হয়েছে। এম এবং কে পরস্পর স্বাধীন নয়। জেন কেইন্স দেখিয়েছেন এম বা মানি সাপ্লাই বাড়লে সুদের হার কমে এবং তার ফলে নগদ অর্থের চাহিদা বাড়ে। সুদের হার ও অর্থের চাহিদার বিপরীত সম্পর্ক রয়েছে। মন্দার সময় অর্থের চাহিদার সুদ স্থিতিস্থাপকতা অসীম হয়ে যায়, ফলে এম বাড়লে বা অর্থের যোগান বাড়লে অর্থের চাহিদা তথা কে এর মান বিপুল পরিমাণে বাড়ে, ফলে এম দ্বারা পি প্রভাবিত হয় না। মূল্যস্তর কেবল অর্থের পরিমাণ পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না। এই তত্ত্বে ভোক্তার আয়, অভ্যাস, ক্রয় বিক্রয় পদ্ধতি অপরিবর্তিত ধরা হয়েছে, কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে এসব বিষয়ও পরিবর্তিত হয়। ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি প্রফেসর মিল্টন ফ্রিডম্যান, যিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তার জন্ম 1912 খ্রিস্টাব্দে 31শে জুলাই এবং 2006 খ্রিস্টাব্দে 16 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি 1976 সালে নোবেল পুরস্কার অর্জন করেন। দ্য কোয়ান্টিটি থিওরি অফ মানি এ রিস্টেটমেন্ট একটি প্রবন্ধ আকারে পাবলিশড হয় 1956 সালে। আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত যে সর্বশেষ কোয়ান্টিটি থিওরি সেটি আমরা এখন আলোচনা করব। এটি আধুনিক পরিমাণ তত্ত্ব হিসেবেও পরিচিত। প্রফেসর মিল্টন ফ্রিডম্যানের অর্থের পরিমাণ তত্ত্বটি হলো মূলত অর্থের চাহিদা তত্ত্ব। তার মতে দ্রব্য সামগ্রীর চাহিদার মতো অর্থেরও চাহিদা সৃষ্টি হয়। কোনো দ্রব্য বা পণ্য এর চাহিদা নির্ভর করে তিনটি বিষয়ের উপর। এই তিনটি বিষয় হলো দ্রব্যটির উপযোগ, ভোক্তার আয় এবং দ্রব্যটি ক্রয়ের জন্য ব্যয়ের পরিমাণ বা দ্রব্যটির দাম, এই তিনটি বিষয়ের উপর। একইভাবে প্রফেসর ফ্রিডম্যান মনে করেন অর্থের চাহিদাও নির্ভর করে মূলত তিনটি বিষয়ের উপর। এই তিনটি হলো অর্থ ধরে রাখার উপযোগ বা ইউটিলিটি অফ হোল্ডিং মানি, আয় বাধা বা ইনকাম কনস্ট্রেইন্ট এবং অর্থ ধরে রাখার ব্যয় বা কস্ট অফ হোল্ডিং মানি। এই অর্থ ধরে রাখার ব্যয় আবার দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে অর্থ ধরে রাখার সুযোগ ব্যয়, অর্থাৎ অর্থ নগদ হিসেবে হাতে রাখলে যে পরিমাণ সুদ থেকে সে বঞ্চিত হলো, সেটা হচ্ছে নগদ অর্থ হাতে রাখার সুযোগ ব্যয়। আরেকটি বিষয় হলো অর্থের মূল্য হ্রাস। অর্থ হাতে ধরে রাখলে
দ্রব্যমূল্য যদি বৃদ্ধি পায় তাহলে এর ক্রয় ক্ষমতা হ্রাস পাবে, ক্রয় ক্ষমতা হ্রাস পাবে অর্থাৎ অর্থের মূল্য হ্রাস পাবে। তাই অর্থ ধরে রাখার ব্যয় এই দুটি বিষয়ের উপর নির্ভরশীল, অর্থ ধরে রাখার সুযোগ ব্যয় এবং অর্থের মূল্য হ্রাস। প্রফেসর মিল্টন ফ্রিডম্যান অর্থের চাহিদার নির্ধারক হিসেবে 5টি উপাদানকে বিবেচনা করেন। এর ভিত্তিতে অর্থের চাহিদা অপেক্ষককে প্রকাশ করেন এভাবে: ডিমান্ড ফর মানি ইজ ইকুয়াল টু ফাংশন অফ ইউ পি ওয়াই আই ডেল্টা পি। এখানে ইউ উদ্ধৃত অর্থের উপযোগ নির্দেশ করছে, পি দাম স্তর, ওয়াই প্রকৃত আয়, আই সুদের হার এবং ডেল্টা পি মূল্যের পরিবর্তন দেখাচ্ছে। ইউ এর পরিবর্তন উল্লেখযোগ্য নয়, তাই একে স্থিতিশীল ধরা যায়। বিভিন্ন গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে দাম স্তরের পরিবর্তন অর্থের চাহিদার খুব একটা পরিবর্তন করতে পারে না, তাই এ দুটিকে বিবেচনা না করে নতুনভাবে চাহিদা অপেক্ষক অর্থের চাহিদা অপেক্ষককে প্রকাশ করা যায়। ডিমান্ড ফর মানি ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি ওয়াই আই, বা অর্থের চাহিদা নির্ভর করে দাম স্তর, প্রকৃত আয় এবং সুদের হারের উপর। প্রফেসর ফ্রিডম্যানের এই আলোচনার প্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে অর্থের মোট চাহিদার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো স্থায়ী আয় বা পার্মানেন্ট ইনকাম। চলতি আয় হলো স্থায়ী আয়ের একটি অংশ, তাই স্থায়ী আয়ের অংশ হিসেবে চলতি আয় গুরুত্বপূর্ণ। সুদের হারও গুরুত্বপূর্ণ, তবে সুদের হারের সাথে অর্থের চাহিদার স্থিতিস্থাপকতা খুবই কম, বা সুদের হারের ওঠানামা অর্থের চাহিদাকে খুব একটা বেশি পরিবর্তনের জন্য দায়ী নয়, ফলে একে বিবেচনা না করলেও চলে। অর্থের প্রচলন গতির চক্রাকার পরিবর্তন সুদের হার দ্বারা প্রভাবিত হয় না, স্থায়ী আয়ের অংশ হিসেবে চলতি আয় দ্বারা প্রভাবিত হয়। প্রফেসর ফ্রিডম্যান মনে করেন স্থায়ী আয় স্থিতিশীল হওয়ায় অর্থের চাহিদা স্থিতিশীল হবে, তাই আধুনিক পরিমাণ তত্ত্ববিদেরা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অর্থের পরিমাণ নিয়ন্ত্রণের পরামর্শ দেন। মিল্টন ফ্রিডম্যানের অর্থের পরিমাণ তত্ত্বটি যে সমস্ত সমালোচনার সম্মুখীন হয় সেগুলো এবার একটু আলোকপাত করছি। ফ্রিডম্যানের মতে অর্থের চাহিদা নির্ভর করে মূলত প্রকৃত জাতীয় আয় ওয়াই এবং দাম স্তর পি এর উপর, কিন্তু বাস্তবে এই দুটি বিষয় ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করা হয়েছে, যেমন দ্রব্যমূল্য, উৎপাদনের পরিমাণ, বাণিজ্য চক্রের উত্থান পতন, বিনিয়োগ প্রত্যাশা ইত্যাদি। এই তত্ত্ব অনুসারে অর্থের চাহিদা দাম স্তর পি এবং প্রকৃত জাতীয় আয় ওয়াই এর উপর নির্ভর করে, কিন্তু পি এবং ওয়াইও অর্থের চাহিদা দ্বারা প্রভাবিত হয়, সেটি এ তত্ত্বে এড়িয়ে যাওয়া হয়েছে। এই তত্ত্বে একবার বলা হয়েছে সুদ, সুযোগ ব্যয় বা সুদের হার দ্বারা অর্থের চাহিদা প্রভাবিত হয়। যেমন সুদের হার বেশি হলে মানুষ নগদ অর্থ হাতে রাখতে চাইবে না, কারণ তাতে নগদ অর্থ হাতে রাখার সুযোগ ব্যয়টা বেড়ে যাবে। আবার বলা হয়েছে সুদের হারের সাপেক্ষে অর্থের চাহিদা অস্থিতিস্থাপক। সুতরাং দেখা যাচ্ছে একই তত্ত্বে দুরকম বক্তব্য, যা অযৌক্তিক। এই তত্ত্বে অর্থের চাহিদার দিকটি ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু অর্থের যোগানের দিকটিতে গুরুত্ব দেওয়া হয়নি। এই তত্ত্বে ফ্রিডম্যান শুধু অর্থের চাহিদার দিকটি ব্যাখ্যা করেছেন, অর্থের যোগানের দিক তেমন কোনো আলোচনা করেননি, ফলে ফ্রিডম্যানের অর্থের পরিমাণ তত্ত্বটি একপেশে ব্যাখ্যার দোষে দুষ্ট। সামষ্টিক অর্থনীতির চলক সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আর্থিক নীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু রাজস্ব নীতি সম্পর্কে সুস্পষ্ট কোনো বক্তব্য এই তত্ত্বে দেখা যায় না। মিল্টন ফ্রিডম্যান এই তত্ত্বে অর্থের বিকল্প, যেমন সঞ্চয়, ঋণ, শেয়ার, এইসব অর্থের বিকল্পগুলোকে এড়িয়ে গিয়েছেন, সুতরাং তত্ত্বটির বাস্তব প্রয়োগ অনেকাংশে কম বলা যায়। কিন্তু এইসব সমালোচনা সত্ত্বেও অর্থের পরিমাণ তত্ত্বের ক্লাসিক্যাল বক্তব্যের পরিমার্জিত বক্তব্য হিসেবে
প্রফেসর মিল্টন ফ্রিডম্যানের অর্থের পরিমাণ তত্ত্বটি যথেষ্ট গুরুত্ব বহন করে। আজ একটি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, সেটি হলো প্রচলিত ও আধুনিক পরিমাণ তত্ত্বের মধ্যে তুলনামূলক আলোচনা। আজকের ক্লাসে যে দুটি তত্ত্ব পড়ানো হয়েছে সে দুটি ছাড়াও আমরা পূর্ববর্তী ক্লাসে ফিশারের বিনিময় সমীকরণটি পড়েছিলাম। এই তিনটি ভালো করে পড়ে এই তিনটির মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো নিয়ে এই তুলনামূলক আলোচনা তোমরা খাতায় লিখবে। পরবর্তীতে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, কলেজ খুলবে, তখন আমরা সেগুলো জমা নিব এবং তার ভিত্তিতে মূল্যায়ন হবে। তো আজকের এই অ্যাসাইনমেন্টটি করার জন্য তোমাদের সিলেবাসের নিচের যে বইগুলোর নাম দেওয়া আছে সেগুলোর সাহায্য নিতে পারো। সেখানে বাংলা বই আছে, মনোরঞ্জন দের রচিত বই, এছাড়াও মৌলিক সামষ্টিক অর্থনীতি, যেটা অর্থনীতি অনার্স প্রথম বর্ষের সিলেবাস অনুযায়ী রচিত, মোহাম্মদ শাহেদ আলীর বইটিও সহায়ক হিসেবে তোমাদের কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার মধ্য দিয়ে আমাদের ইউনিট 7 এর আলোচনা শেষ হলো। আগামী ক্লাসে আমরা ইউনিট 9 মনিটারি অ্যান্ড ফিসকাল পলিসি নিয়ে আলোচনা করব। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা। ধন্যবাদ।